স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, আলোচনায় বসতে চায় সরকার। যাত্রী দুর্ভোগ লাঘবে বাস চালু বিআরটিসি। কর্মবিরতির এটা পজিটিভ থেকে নেগেটিভ সাইডটাই বেশি। পজিটিভটা হচ্ছে শুধু তাদের ফ্যাসিলিটির জন্য। দুদিন আগে টিকিট কেটেও আমি এখন এই কর্মবিরতি তাদের একটা কিসের জন্য আমি এখানে ফেসে গেলাম। অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। অবকাঠামো ও জ্বালানি খাতে সৌদি সরকারকে পাশে চাইল বাংলাদেশ, আরো বেশি কর্মী নেওয়ার আশ্বাস রাষ্ট্রদূতের। I extend my heartfelt congratulations to Your Excellency. Your legacy of fostering unparalleled goodwill and collaboration between our two nations will forever remain in our collective memory. I'm deeply grateful to the Ministry of Foreign Affairs for nominating me and to the leadership of Bangladesh for approving my nomination. প্রভিসি পদত্যাগ, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা, সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম মাদ্রাসা শিক্ষকদের। আওয়ামী আধিপত্যে পুরান ঢাকার আলী উদ্দিন সুইট মিট দখল করে মারুফ, এক যুগের লড়াইয়েও স্বত্বাধিকার ফিরে পায়নি প্রকৃত মালিক। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়নি, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের বেহাল দশা, নষ্ট পাম্প ও খাল দখলে সেচ বন্ধ 2 জেলায়, হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। জলাবদ্ধতা ও চরম নিরাপত্তা ঝুঁকিতে ফেনীর বিসিক শিল্পনগরী, ব্যাহত অর্ধশত শিল্প কারখানার উৎপাদন, কর্তৃপক্ষের উদাসীনতা এই কারণ। বহু বছর ধরে এইভাবে হরি এসে কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো মানে যদি এখানে যদি আগুন টাগুন লাগে, কিন্তু ফায়ার সার্ভিসে কোনো নিতে কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি না। অবৈধ অভিবাসী তাড়াতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, অভিযানে 956 জন গ্রেফতার, স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা, কাজ বন্ধ অনেকের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া চৌধুরী। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ কয়েক দফা দাবিতে সারা দেশে চলছে রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মসূচি। কর্মবিরতি, দুঃখিত দর্শক, এতে মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। জেলা পর্যায়ের বিভিন্ন স্টেশন থেকেও ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসেনি। হঠাৎ এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছেন। এদিকে বাধ্য করে কোনো দাবি আদায়ের চেষ্টা করা হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা ফাজুল কবির খান। বিস্তারিত মোহাম্মদ সাকিবের প্রতিবেদনে। স্টেশনে এসে দীর্ঘ অপেক্ষা, কিন্তু ছেড়ে যাচ্ছে না ট্রেন। রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে এমন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং অনুতোষিক সুবিধা সহ নানা দাবি পূরণ না হওয়ায় এই কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা যে আমাদের রেল সিস্টেম থেকে যেটা আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, আমরা যেটা দেখে আমরা আসছি, কাজ করতেছি, আমাদের পূর্বপুরুষরা পেয়ে গেছে, আমরাও পেয়ে আসছি। এখন যারা যেটা কাটেল করতেছে, সেই কাটেলের বিপক্ষে আমাদের অবস্থান। সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি, আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কোন হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সার্বিক অবস্থা দেখতে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে আন্দোলন কাম্য নয়। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে,
অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। সারা দেশের মতো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকেও মধ্যরাত থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ভোগান্তিতে এসব এলাকার যাত্রীরা। আইসা দেখি যে না কর্মবিরতি, ট্রেন চলতেছে না। এইভাবে আমরা যাত্রীরা ট্রেনের সকল দিক দিয়েই মানে সাফার করতেছি। চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার বলে, হ্যাঁ, এখন আমি যাইতে পারতেছি না। কয়েক টাকা বেতন পাই, কিন্তু আমরা এটা যাই কি করি এখন। চট্টগ্রামে পাহাড়তলী স্টেশন চত্বরে সকালে বিক্ষোভ করেন রানিং স্টাফরা। রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। রানিং স্টাফদের কর্মবিরতিতে যাত্রী ভোগান্তি কমাতে স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। রেলের টিকিট দিয়েই এই সেবা নিতে পারবেন যাত্রীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, রানিং স্টাফদের কর্মবিরতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে ঢাকা, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AH হিমেল, শুভ কুমার ঘোষ ও আজিজা হক পায়েল। প্রথমে আমি চলে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, কর্মবিরতির এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আপনার হাতে কি এসেছে এবং যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? যদি আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যে মেইন ফটক, এই ফটকের সামনে আছি। এখানে আমরা যেটা সকাল থেকে এসে লক্ষ্য করেছি, সকালে প্রথমে অনেক যাত্রীর আনাগোনা এবং সমাগম থাকলেও এই মুহূর্তে কিন্তু যাত্রীদের সমাগম অনেকটা কমেছে। আর সকাল 10টায় রেল মন্ত্রণালয়ের যে রয়্যাল উপদেষ্টা আছেন, উনি কিন্তু সকাল 10টায় পরিদর্শন করেছেন রেলের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং রেলের যে সর্বশেষ অবস্থা সেটা কিন্তু তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর আমাদেরকে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারপর কিন্তু এটা সুরাহা করবে বলে আমাদেরকে জানান, এবং বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রয়োজনে, সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ শ্রমিক দলের যে প্রতিনিধি, তারাও কিন্তু রানিং স্টাফ যে কর্মচারীদের যে কর্মবিরতি, তাদেরকে সংগতি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে মেইন ফটকে যে টিকিট কাউন্টার আছে সেই কাউন্টারের সামনে আছি। কাউন্টারে কিন্তু মাঝে মাঝে কিছু যাত্রী আসছেন, তারা হচ্ছে টিকিটের যে মূল্য সেটা তারা ফিরিয়ে নিতে চাচ্ছেন, এবং সেই বিষয়টিও কিন্তু কর্তৃপক্ষ যথারীতি প্রক্রিয়াধীন রেখেছেন। আর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যথেষ্ট তৎপর আছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন। আর আমরা আরেকটি বিষয় আমি জানাতে চাই, এইখানে রেলের যে কর্তৃপক্ষ আছেন, অর্থাৎ রেলের যে ম্যানেজার আছেন, ওনার সাথেও কথা বলেছি আমরা। উনিও আমাদেরকে জানিয়েছেন রেলের রিটার্ন যে টিকিটের মূল্য সেটার বিষয়টি কিন্তু প্রক্রিয়াধীন আছে। আমি একজন এখানে যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করছি, ওনার প্রতিক্রিয়া আমরা একটু জানার চেষ্টা করব। আপনি কখন আসছেন এবং আপনার গন্তব্যস্থল? আমি আসছি প্রায় 30 মিনিটের মতো হচ্ছে। আমার গন্তব্যস্থল হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাড়াটা আর কি। তো আমি আগামীকালকে অনলাইনে টিকিট কাটছিলাম, দেখেন এখানে আসছি টিকিট রিফান্ড করার জন্য, কিন্তু উনি বলতেছে কি না আমার ট্রেন যাওয়ার কথা ছিল 1:20 পরে ট্রেনের টাকা রিফান্ড দিবে আর কি, এর আগে দিবে না। আপনার এখন এই ট্রেনের যে টিকিট কেটেছেন, এখন যেতে পারছেন না, রেলের যে কর্মবিরতি চলছে, তো এই ব্যাপারে সরকারের কি হস্তক্ষেপ কামনা করছেন এবং এই ব্যাপারে আপনার? আমি এই ব্যাপারে বলতে চাই, সরকারের অতি দ্রুত এবং পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করে মানুষের জনগণের ভোগান্তি যাতে শেষ হয়, সেই জন্য দ্রুত যত সম্ভব এটা প্রক্রিয়াধীন করে ট্রেন চালানোর ব্যবস্থা করা আর কি। আর হচ্ছে গিয়ে মানুষে তো এভাবে ধর্মঘট ডাকলে মানুষের আরও বিপদের মধ্যে পড়তে হয়। অনেকেই এসে ঘুরে যাচ্ছে, টিকিট কাটছে, রিফান্ড করতে আসতে হইতেছে। ঠিক আছে, আমরা একজন রেল যাত্রীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম ওনার প্রতিক্রিয়া। ওনারা বলছেন যে সরকার অর্থাৎ রেল মন্ত্রণালয় যেন এই বিষয়টি খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করেন এবং রেলের স্বাভাবিক কার্যক্রম যেন চলে, সেই বিষয়টি উনি জানিয়েছেন। ওনার ভোগান্তি যেন শেষ হয় সেই বিষয়টি উনি বলার চেষ্টা করেছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমাদের প্রতিনিধি, আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি শুভর কাছে আমরা শুভর কাছে যাচ্ছি। হিমেল যেমনটা বলছিলেন, সারা দেশের মতো কিন্তু সিরাজগঞ্জে এই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাইলেজের ভিত্তিতে পেনশন সহ বিভিন্ন দাবিতে
রানিং স্টাফদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু সিরাজগঞ্জেও চলছে। এর প্রেক্ষিতে কিন্তু সিরাজগঞ্জ থেকে যে একমাত্র ট্রেন, সেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও কি চলেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের জামতো রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে অনেক যাত্রীরা, অনেকে জানতেন না যে এই ট্রেন চলাচল করছে না, যার ফলে কিন্তু তারা অনেকে এসেছেন যাওয়ার জন্য গন্তব্যে, কিন্তু সেটা যেতে পারেননি। এর প্রেক্ষিতে তারা কিন্তু অনেকেই কাউন্টারে গিয়েছেন, কাউন্টারে গিয়ে তাদের টিকিটগুলো ফেরত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা যেটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এই স্টেশন কর্তৃপক্ষ কিন্তু তাদের টিকিটগুলো ফেরত নিয়ে তাদের টাকাগুলো রিটার্ন করেছেন। এছাড়াও আমরা যারা রানিং স্টাফ গুলো যারা আছেন এই কর্মবিরতিতে, তাদেরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন সিরাজগঞ্জে তাদের কোনো কর্মসূচি নেই, মানে সমবেত হওয়ার মতো কোনো কর্মসূচি নেই। এর বাইরেও আমরা কথা বলেছি জামতো স্টেশন মাস্টারের সঙ্গে। তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইখানে ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। এই সিরাজগঞ্জে সকাল থেকে এই জামতো স্টেশনের উপর দিয়ে 8টি ট্রেন চলাচল করার কথা থাকলেও একটি ট্রেনও কিন্তু এখন পর্যন্ত চলাচল করেনি। এর বাইরেও সর্বশেষ ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5টা 24 মিনিটে স্টেশনটি পাস করেছে, এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী যে একতা এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটা 5টা 50 মিনিটে স্টেশন পাস করেছে। আমরা একটু সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এই জামতো স্টেশনের স্টেশন মাস্টার রুবাইয়া তাসরিনের সঙ্গে। কি অবস্থা আছে সার্বিক অবস্থা, এবং ট্রেনের বিপর্যয়টা হচ্ছে এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি সিচুয়েশন আছে? আমাদের হচ্ছে স্টেশনে, জামতলী স্টেশনে আপাতত এখন পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। যাত্রীরা কি বলে কোনো রকম সমস্যা করেনি, এবং ট্রেনের যে বিপর্যয় এটা হচ্ছে গিয়ে রানিং স্টাফদের কারণে হচ্ছে, যার কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। যেমন বলছিলেন আমাদেরকে স্টেশন মাস্টার, এর বাইরে কিন্তু আমরা কথা বলেছি পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক নূর মোহাম্মদের সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কর্মসূচি এভাবে আছে, এবং তারা কথা বলার চেষ্টা করেছিলেন এই রানিং স্টাফদের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসতে পারেননি। উনি বলেছেন যদি কোনো সমাধান এসে থাকে সেটাও তিনি জানাবেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পায়েলের কাছে। ধন্যবাদ শুভ। যেমনটি বলছিলেন সিরাজগঞ্জের মতো চট্টগ্রামও সেম চিত্র আমরা দেখতে পেয়েছি। এখানে চট্টগ্রামের রেল স্টেশন থেকে কোনো ট্রেনই এখন পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে রওনা করেনি। এখন পর্যন্ত ঢাকা কেন, কোনো জেলায় এখনো পর্যন্ত কোনো ট্রেন চালু হয়নি। কালকে রাত থেকে 12টার পর থেকে আমরা দেখতে পেরেছি একই চিত্র, এই ট্রেন বন্ধ রয়েছে, ট্রেনের চাকা একেবারেই বন্ধ। শুধু ঢাকা নয়, এবং কক্সবাজার চট্টগ্রামের যে ট্রেন এই সবগুলোই আপনার সব বন্ধ রয়েছে। তবে আমি এখানে যেটি জানতে পেরেছি, এখানে আমার পেছনে দেখছি আমরা অনেকেই এই কর্মবিরতির আন্দোলন করছিলেন, তাদের সাথে আমি একটু কথা বলে জানতে চাইবো তাদের হচ্ছে কি দাবি ছিল। আমাদের দাবি হলো আমরা 162 বছর যাবত রেলওয়ে থেকে যে মাইলের সুবিধাটা আমরা ভোগ করতেছি, ওটা যদি বলবৎ হয় আমাদের কোনো আন্দোলন থাকবে না। পূর্বের ন্যায় আমাদের মাইলেজ অধিকারটা ফিরিয়ে দিলে আমরা আন্দোলন থেকে সরে যাব। রেল উপদেষ্টা একটা কথা বলেছিলেন একটু আগে, আমরা দেখতে পেরেছি ওনারা বলছিলেন যে আপনারা অর্থ উপদেষ্টার সাথে কথা বলে এটা আলোচনার সাপেক্ষে শেষ করতে পারতেন, আপনারা এইভাবে জনদুর্ভোগ বাড়িয়েছেন কেন? আমরা গত 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে আলাপ আলোচনা এবং চুক্তি করেছি, বারবার চুক্তি করেছি রেলমন্ত্রীর সাথে, রেলের ডিসির সাথে, রেলের সচিবের সাথে, সবার সাথে চুক্তি করেছি। কেউ আমাদেরকে কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ কথা রাখে নাই। আজকে আমাদের দেওয়ালে পিঠেই গেছে, আমাদের পেটে লাথি পড়ছে। আমরা যে বেতন দিবে এই বেতন দিয়ে আমরা রেলওয়েতে ট্রেন চালানো সম্ভব না, তাই আমরা আন্দোলন যেতে বাধ্য হয়েছি। যারা রানিং স্টাফরা যারা আজকে কর্মবিরতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, কালকে রাত থেকে তারা আন্দোলনে ছিলেন, আমরা জানতে পেরেছি তাদের একটাই দাবি, তাদের যে আইনে তারা যে ভাতা পেল, তাদের যে পাওনা ছিল সেই ন্যায্য পাওনা 2021 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়, যার কারণে তারা আর বারবার এই দাবি করার পরও এইগুলো সমাধানে না এসে তারা এই কর্মবিরতি দিকে জানা যায়। এই ছিল চট্টগ্রাম।
ঢাকা থেকে এইচ হিমেল, সিরাজগঞ্জ থেকে শুভ কুমার ঘোষ এবং চট্টগ্রাম থেকে আজিজা হক পায়েল আমাদের সহকর্মীরা আমার সাথে যুক্ত ছিলেন। শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল খাত সহ নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দোহাইলাম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনীতিকরা। এ সময় অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা খাতে বরাবরের মতো বাংলাদেশকেও সহায়তা করার জন্য সৌদি সরকারকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এছাড়া সৌদি আরবে ৩ মিলিয়ন প্রবাসীদের থেকে যে রেমিটেন্স আসে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার উমরা, শ্রমিক, সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে আছে। এছাড়া বাংলাদেশের সাথে বিভিন্ন ডিজিটাল চুক্তি সম্পন্নের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের জন্য প্রতিদিনই কাজ করে যাচ্ছে সৌদি সরকার। This prestigious recognition is a tremendous privilege, and I sincerely thank the government of the People's Republic of Bangladesh for this incredible honor. I'm deeply grateful to the Ministry of Foreign Affairs for nominating me and to the leadership of Bangladesh for approving my nomination. This brotherly relationship is marked by enduring support and collaboration, evident in development partnership and joint advocacy. On behalf of the government and the people of Bangladesh, I extend my heartfelt congratulations to Your Excellency. Your legacy of fostering unparalleled goodwill and collaboration between our two nations will forever remain in our collective memory. 7 কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও থাকবে না বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তবে কিভাবে চলবে 7 কলেজের ভর্তি কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের উচ্চ কমিটি। আর শিক্ষার্থীরা বলছেন যে 6 দফা দাবির 5টি মানা হয়নি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ সহ বাকি দাবিগুলো মানা হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করবেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রোববার মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে 7 কলেজকে মুক্ত করা সহ 6 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে দাবি মানার জন্য সোমবার 4 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময় শেষের আগেই ঘোষণা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না 7 কলেজ, কিন্তু তারপরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। অধ্যক্ষের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান 6 দফা দাবির 5টি মানা হয়নি। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ 5 দফা মানতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, শিক্ষার্থীরা আসলে কি বলছেন, তাদের কি কি কর্মসূচি রয়েছে? জ্যোতি, যেমনটি বলেছিলেন, তিতুমির কলেজকে আসলে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা গতকাল রাতে আসলে আপনার এই কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই জায়গাতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে এই কর্মসূচি তারা পালন করছেন। এবং যদি একটু বলে রাখি যে এই কর্মসূচির আওতায় কিন্তু কলেজের সমস্ত শিক্ষা কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম আসলে তারা বন্ধ রেখেছেন এবং কোনো ধরনের কোনো কার্যক্রম তারা চলতে দেবেন না। এবং সেই সাথে তারা 48 ঘন্টার একটা আলটিমেটাম ঘোষণা করেছে এবং 48 ঘন্টার আলটিমেটাম
সংগ্রামের মধ্য দিয়ে যদি সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না আসে, তবে তারা সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে কয়েকজন শিক্ষার্থী হয়েছে, আমরা যদি একটু তাদের সাথে কথা বলি, যদি একটু বলেন আসলে আপনাদের এই শাটডাউন কর্মসূচি কেন দেওয়া হয়েছে এবং আসলে আপনাদের এর পরবর্তী কর্মসূচি কি? আপনারা জেনে থাকবেন যে আমরা গত 5-6 মাস ধরে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছি এবং তার প্রেক্ষাপটে অনেক দূর আমরা এগিয়ে গেছি এবং এই পর্যায়ে আমরা মূলত তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনটা করতেছি এবং তারই প্রেক্ষাপটে গতকাল রাতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে 2টি দফা ঘোষণা করা হয়। প্রথম দফা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমাদের এই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য শাটডাউন থাকবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে, এবং দ্বিতীয় দফাটি হচ্ছে আগামী 48 ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বডি গঠিত না হলে আমরা ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড মহাখালী যে কর্মসূচি ঘোষিত ছিল তার দিকে ধাবিত হব। যেমনটি শুনছিলেন আসলে তাদের যে দাবিগুলো, তাদের যে কয়েকটা দাবি তারা বলেছেন এবং সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে যদি সেই দাবির পক্ষে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কর্মসূচি বা ঘোষণা না আসে তবে তারা এই কর্মসূচিগুলো তারা পালন করবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু 7 কলেজের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি ছিলেন তার পদত্যাগ যদি না হয় এবং যদি নিউ মার্কেট থানার ওসিকে যদি প্রত্যাহার করা না হয় তবে তারা আসলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ নানা কর্মসূচিতে পালন করবেন। এবং আমরা যতটুকু জেনেছি ঢাকা কলেজ থেকে তারা আসলে বিকেলের দিকে 24 ঘন্টা শেষ হলে 24 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছিল সেটি শেষ হওয়া নাগাদ কিন্তু তারা আসলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং থানা ঘেরাওর যে কর্মসূচি সেটি আসলে তারা করবেন কিনা তেমনটি সিদ্ধান্ত আসলে তারা আমাদেরকে এখনো জানায়নি, তবে বিকেলের দিকে হয়তো আমরা জানতে পারবো। যদি এই ছিল আমার কাছে তিতুমির কলেজ এবং 7 কলেজের পক্ষ থেকে সর্বশেষ তথ্য। সরকারি তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন নিয়াজ মোর্শেদ। এদিকে 6 দফা থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে আজ দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ইবতেদায়ী শিক্ষকেরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। রোববারের কর্মসূচির পর সোমবারও শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে 24 ঘন্টার সময় বেঁধে দেন তারা। দাবি আদায়ে তীব্র শীত উপেক্ষা করে রাতভর শাহবাগেই অবস্থান করেন শিক্ষকরা। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় তাদের কাঁদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল 9:30টার দিকে মাদ্রাসা যাওয়া লাগে, আবার 3:30টা 4টার দিকে আসি। এখন 3300 টাকায় আমার একটা সংসার চলেনি। আপনার কাছে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। এখন আমাদের আজকে 2টা পর্যন্ত আমরা আলটিমেটাম দেওয়া আছে, আমাদের নেতৃবৃন্দ দিচ্ছে 2টা পর্যন্ত সময়। 2টার পরে আমাদের নেতৃবৃন্দ আন্দোলন বাস্তবায়ন কমিটি একটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমরা সাধারণ শিক্ষক যারা আছি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো সুরাহা না আসে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। নেতৃত্বের কথায় আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত সরকারিকরণ না হবে, জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে যাবে না। দর্শক, মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর সংগ্রহে সকাল থেকে শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। আমি আবারও সরাসরি যুক্ত হচ্ছি। হাসান, 2টা পর্যন্ত আলটিমেটাম, শিক্ষকরা কোনো আশ্বাস পেয়েছেন কিনা, এই নিয়ে কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষকরা কিন্তু 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। তাদের জাতীয়করণের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। এবং শিক্ষকরা যেমনটা বলছিলেন যে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে সরকারি দপ্তরগুলোতে তারা যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত সেরকম সাড়া তারা পায়নি। এবং তারা যেটি দাবি করছেন যে দ্রুত আসলে এই দাবিগুলো পূরণের ব্যাপারে তাদেরকে আশ্বাস দিতে হবে এবং সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলতে থাকবে বলে এখন পর্যন্ত ঘোষণা দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম 11টার দিকে একজন আন্দোলনকারী শিক্ষক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ শিক্ষকরা কিন্তু যেহেতু 10 দিন ধরে তাদের আন্দোলন কার্যক্রম চলছে এবং তারা কিন্তু ধীরে ধীরে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে প্রায়
৬,০০০-এর বেশি প্রতিষ্ঠানের শিক্ষক, তাদের সংখ্যা প্রায় ৫০,০০০-এর মতো শিক্ষক বলা হচ্ছে। এই ৫০,০০০ শিক্ষক কিন্তু নানাভাবে আসলে শিক্ষা দিয়ে আসছেন শিক্ষার্থীদেরকে ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধীনে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের মতো আসলে পাঠ্যক্রম রয়েছে। এর পাশাপাশি তাদের যে আরবি এবং কোরআন শিক্ষা রয়েছে, এই বাকি কিছু বিষয় রয়েছে। অর্থাৎ তাদেরকে কিন্তু প্রাইমারি শিক্ষকের মর্যাদা দিয়ে দেওয়ার কথা ছিল এবং সেই আসলে আশ্বাসেই সরকার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছিল। পরবর্তীতে আসলে প্রায় ১৫০০ প্রতিষ্ঠানের শিক্ষকরা এখন পর্যন্ত ৩২০০ এবং ৩৫০০ টাকা ভাতা পান এবং বাকি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো শিক্ষকরা আসলে সরকারিভাবে কোনো ভাতা কিংবা কোনো ধরনের অনুদান পান না এবং তারা স্থানীয়ভাবে বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতায় আসলে সেই সব প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং অনেক শিক্ষক আসলে শিক্ষকতার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনে আসলে অন্য বিভিন্ন পেশার মাধ্যমে আসলে কিছুটা উপার্জন করে তাদের জীবন পরিচালনা করেন এবং সেখানে কিন্তু তারা এই অনেকটা মানবেতর জীবনযাপন করছেন বলে তারা এখন পর্যন্ত এখানকার শিক্ষক যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তাদের এই অমানবিকতা আসলে আর চলতে দেওয়া যায় না এবং তাদেরকে জাতীয়করণ না করা পর্যন্ত আসলে এই আন্দোলন চলতে থাকবে এবং তারা বলছেন যে আজকে যদি 2টার মধ্যে এই দাবি পূরণের কোনো আশ্বাস না পায় তারা সচিবালয়ের দিকে মুভ করবেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি এবং সেই অপেক্ষা করছেন এবং এখন হয়তো 12:30 বাজে এবং 2টার দিকে তারা বিস্তারিত আপনাদেরকে আরও জানাতে পারবো। তো জুথি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি। হাসান মাহমুদ যুক্ত ছিলেন শাহবাগ থেকে। হাজী সেলিমের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকারী কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের ঘনিষ্ঠ বন্ধু মারুফ আহমেদ আওয়ামী ক্ষমতার বলে প্রায় 1 যুগ ধরে দখলে রেখেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটমিট। দোকানটির মূল মালিক মোহাম্মদ মাসুমের পরিবার দোকান উদ্ধার করতে গিয়ে উল্টো মামলা হামলার শিকার হন বারবার। হয়রানি ও ভোগ দখল থেকে বাঁচতে বিভিন্ন সময় দ্বারস্থ হন আইনি সংস্থার, তবে পায়নি কোনো প্রতিকার। বিস্তারিত ফজলে আদিতের বিশেষ প্রতিবেদনে। আলাউদ্দিন সুইটমিট 160 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। সুপরিচিত এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। আলাউদ্দিন সুইটমিট পরিচালনা হয়ে আসছে বংশ পরম্পরায়। গেল 1 যুগের বেশি সময় ধরে শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে অবৈধভাবে দখলে নেন মারুফ আহমেদ। অভিযোগ রয়েছে পুরান ঢাকার অবৈধ ভোগ দখল সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজের ঘনিষ্ঠ বন্ধু এই মারুফ আহমেদ। মেয়ে জামাই থেকে উনাকে দেখাশোনার জন্য উনাকে একটু প্রতিষ্ঠানে বসানো হয়েছে। এখান থেকে ওই তামিম কাউন্সিলরকে আনছে, তামিম কাউন্সিলরকে আইনা বসায় রাখতো, হুমকি টুমকি দিত যাতে কেউ উনাদেরকে ডিস্টার্ব না করে। মারুফ আহমেদ শ্বশুরের দখলকৃত সম্পত্তি হাতে রাখতে ব্যবহার করত আওয়ামী লীগের নেতাদের। আলাউদ্দিন সুইটমিট ভোগ দখলের জন্য বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে, যদিও সঠিক তথ্য প্রমাণের অভাবে আদালতে টেকেনি এসব মামলা। তো আমাদের একটা ইনজেকশন মামলা করছে, ইনজেকশন মামলাতে ও কোনো রকমের হাজিরা কোনো কিছু এগুলি করেও নাই, আর এটা আমাদের ফেভারেই আসছে। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন সুইটমিটের মালিক দাবি করা মারুফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, যদিও মুঠোফোনে এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি মারুফ। আপনি আমার ভাই লাগেন, আমি আপনাকে একটা কথা বলি যে এইগুলো অ্যাকচুয়ালি করে মাঝখানে কোনো একটা লোক সুবিধা নেওয়ার জন্য বা কেউ এগুলো করাইতেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলাউদ্দিন টেকওয়ের মালিক এবং আলাউদ্দিন পরিবারের চতুর্থ প্রজন্ম মাহমুদ জানান, মারুফ আহমেদ আলাউদ্দিন সুইটমিটের মালিক নন, শুধুমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে কাজ করেছেন। তো ওই হিসাবে পারিবারিক ভাবে তো মালিক হয় না, ওনার না, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার চাচা অসুস্থ থাকাতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মারুফ আহমেদের হাত থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারে পরিবারটি বিভিন্ন আইনি সংস্থার দ্বারস্থ হলেও পায়নি কোনো প্রতিকার।
উপরন্তু ডিএমপিতে করা অভিযোগের চকবাজার থানা মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ পরিবারের। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট যে সকল অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমা পড়েছে তা খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ ফেরেস। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরেকটা অংশে তারা বলেছে যে মানে আমাদের যে আইসিটি আইন আছে সেই আইনের মৃত্যুদণ্ডের যে ধারা সেইটি যদি বাতিল করা হয় তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তারা ভারতকে চাপ দিতে হবে, এই ধরনের প্রতিবেদনে তারা উল্লেখ করেছে। আর পুলিশের রিফর্ম নিয়ে তার বলছে এটা আসলে রাজনীতির যেভাবে জড়িয়ে গেছে ব্যবহার করা হচ্ছে থেকে বের করে আনাটা কোচিং হবে এবং র্যাব বিলুপ্তির ব্যাপারে তারা সুপারিশ করেছে যে এত অভিযোগ বাহিনীটা আসলে রাখার কোনো যৌক্তিকতা নেই। আমি সব জানলাম, তবে আজকের বিষয়ের উপর আমরা স্টিক করি, ঠিক আছে? আমি তো বললাম যে তোমাদেরকে ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমের সাথে কথা বলছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে ছিলাম। তৃতীয় দিনেও শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক কলোনির ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে এই কর্মসূচি পালন করছে তারা। তৃতীয় দিনে সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। পরে নগরীর কাশীপুর মোড়ে শ্রমিকরা সমবেত হয়। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে নেতারা। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহৎ গঙ্গা কপোতাক্ষ জেকে সেচ প্রকল্পের বেহাল দশা। এ প্রকল্পের আওতায় এক সময় ৪ জেলায় কৃষি জমিতে পানি সরবরাহ করা হলেও পাম্প নষ্ট ও খাল দখল হয়ে যাওয়ায় বর্তমানে কোনো রকম পানি সরবরাহ হচ্ছে মাত্র ২টি জেলায়। এতে দিন দিন কমে আসছে জিকের আওতা, ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ৬০-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নির্মিত বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলায় প্রায় ১,১৬,০০০ হেক্টর জমিতে সেচ প্রদান করা হতো। তবে বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৩৫ থেকে ৪০,০০০ হেক্টর জমিতে কোনোরকম সেচ সুবিধা পাচ্ছে কৃষকেরা। এতে ক্ষতির মুখে পড়েছে ৪ জেলার হাজার হাজার কৃষক। হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিই, মেশিন দিই, তুলি, ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। বছরখানেক আগে বিকল হয়ে যায় জিকে সেচ প্রকল্পের ৩টি পাম্পের মধ্যে 2টি পাম্প। দীর্ঘদিন ধরে পাম্প দুটি সংস্কার না হওয়ায় সচল একটি পাম্প দিয়েই কোনোরকম চলছে সেচ কার্যক্রম। বিস্তৃত এ সেচ প্রকল্পের প্রধান খালের পাশাপাশি শাখা খাল আছে ৪৬৭ কিলোমিটার। দীর্ঘদিন খনন না হওয়ায় যার অনেকাংশই হয়ে গেছে বেদখল। তো আমাদের এই ৩ নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা
মেরামত করার শেষ করার আমাদের ইচ্ছা আছে। অনেক লোকবল কমে গেছে, আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে, এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে নেওয়া হচ্ছে 1300 কোটি টাকার প্রকল্প। দখলদারদের উচ্ছেদ করতে প্রস্তুত করা হচ্ছে তালিকাও। স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো আমরা তালিকা তৈরি করছি, কিন্তু যেসব এলাকাতে পানি যায় না সেসবগুলোতেও আসলে অবৈধ স্থাপনাটা বেশি তৈরি হচ্ছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 1300 কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা রিকাশ করে দেওয়ার জন্য বলছে। 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। জিকে প্রকল্প আধুনিকায়ন ও দখলদার উচ্ছেদ করা হলেই খরাপ্রবণ 4 জেলার কৃষকেরা পানি পাবে সারা বছর, বাড়বে ফসলের উৎপাদন, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।